স্বাগত সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো ব্যাংকিং সেবা ও গ্রাহকের আস্থা ফেরাতে গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন ভাবনা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা জানি যে 5ই আগস্ট আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরে দেখা গেছে যে শুধু ব্যাংকিং খাত না, অর্থনৈতিক খাত, রাজনৈতিক খাত, ব্যাংকিং খাত এবং আমি বলবো এটা একটা ভূ রাজনীতির বিষয়েও একটা অনেক বড় ধরনের একটা প্রভাব পড়েছে। এবং ইতিমধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার শ্বেতপত্র কমিটি যেটা কাজ করেছে সেটা অর্থনীতির উপরে যে শ্বেতপত্র যে প্রণয়ন করা হয়েছে সেই শ্বেতপত্র প্রকাশনা থেকে আমরা দেখতে পেরেছি যে সবথেকে নাজুক অবস্থায় রয়েছে ব্যাংকিং খাত। তা এই ব্যাংকিং খাত যেটা নাজুক অবস্থার ভিতরে আছে এবং ইতিমধ্যে 11টা ব্যাংকের পর্ষদ ভাঙা হয়েছে, নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। তো এই সব বিষয় নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো আপনার সাথে। তো তার আগে আমরা দেখে নিই যে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপরে একটা প্রামাণ্য চিত্রটা আমরা দেখে নিই। 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর এদেশের সাধারণ মানুষের মাঝে নতুন এক আশার সঞ্চার হয়েছিল। অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ একটি শাসন, শোষণ, নির্যাতন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়ার বিভিন্ন খাতের মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংক ক্যাশ ফ্লো স্লো এমন 19টি ব্যাংকের তালিকা করেন, যার মধ্যে 5টি ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকার মধ্যে অন্যতম ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্রাহকের মাঝে আস্থা ফেরাতে এবং ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে অর্থ সহায়তা করেন। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পর্ষদ তৈরি করে তাদেরকে গ্রাহকের মাঝে আস্থা ফেরাতে এবং ব্যাংকগুলোকে সচল করে গড়ে তুলতে চ্যালেঞ্জ ছুড়ে দেন। 2013 সালে প্রতিষ্ঠিত এই গ্লোবাল ইসলামী ব্যাংক খুব ঢাক ঢোল পিটিয়ে যাত্রা শুরু করে। একের পর এক নানা সফলতা ও সাফল্যের অর্জন থাকলেও বিগত আওয়ামী সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কাছে ইসলামিক ব্যাংকগুলো কুক্ষিগত হওয়ার কারণে নানা দুর্নীতির অনিয়মের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা ভুয়া ঋণ ও অবৈধভাবে বিদেশে টাকা পাচারের ফলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ক্যাশ ফ্লো দিন দিন স্লো হতে থাকে। চরম সংকটের মুখে পড়ে যায় গ্লোবাল ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা। কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্বে সরজমিনে দেখা যায় গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ও নীতিমালায় আমূল পরিবর্তন এনেছে নতুন পরিচালনা পর্ষদ। ব্যাংকের প্রতিটি কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত দক্ষতা, বিনয় ও আন্তরিকতার সাথে সেবা দিচ্ছেন গ্রাহকদের মাঝে। ইতিমধ্যে অনেকটাই স্বাভাবিক লেনদেন হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকে। গ্রাহকের মাঝে নতুন করে তৈরি হচ্ছে আস্থা। গ্রাহক স্বাভাবিকভাবে লেনদেন করছেন গ্লোবাল ইসলামী ব্যাংকে, প্রয়োজন মতন টাকা উত্তোলন করছেন এবং তাদের আমানত জমা রাখছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়। আমি 5 তারিখের পরে আমার প্রতি মাসেই লেনদেন আছে এবং এখানে আমার ভালো একটা এফডিআরও আছে, আমার ডিপিএস আছে, আমি লেনদেন করতেছি, আমার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আমরা 2017 থেকে এই ব্যাংকের সাথে লেনদেন করে যাচ্ছি, না কোনো আমি সমস্যা আসলে এখনো পাইনি। অনেকে কমপ্লেন করতেছে, বাট আমরা কোনো এরকম হয়রানিতে শিকার হইনি। আমরা যখন আসছি তখনই আমরা টাকা পাইছি। অবশ্যই বেস্ট না হলে তার 11 বছর
যে একটা বিষয় দিয়ে যে ব্যাংক সেক্টরে যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এই আস্থাহীনতাটা যে তৈরি হলো এই দীর্ঘ 53 বছর পরে, স্বাধীনতা 53 বছর পরে এত গভীর সংকটে কিন্তু ব্যাংকিং সেক্টর কখনো পড়ে নাই। অনেক ব্যাংকগুলো একসময় খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু যে ডিপোজিটাররা, আমানতকারীরা টাকা নিতে যেয়ে যে টাকা পায় নাই, এই ধরনের রেকর্ড কখনো দেখা যায় নাই। এখন আপনার কাছে আমরা আসলে জানতে চাই যে ব্যাংকিং সেক্টরের যে আস্থাটা চলে গেল, এই আস্থা ফেরানোর যে ভূমিকাটা আসলে কাদেরই নেওয়া উচিত? ব্যাংকিং সেক্টরের অবদান এবং ইম্পর্টেন্সটা কত বেশি দেশের অর্থনীতিতে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে যেখানে প্রাইভেট সেক্টর লেড গ্রোথটা একটু বেশি হচ্ছে, সেখানে সরকারি প্রাইভেট ব্যাংক মিলে যে অবদানটা রাখছে, সেটার জন্যই আজকে এই বিষয়টার উপর এত গুরুত্ব, এবং এটার পরিবর্তনের সঙ্গে এটার যে একটু অধঃপতনের দিকে যেটা যাচ্ছিল, সেই কারণে সবাই কনসার্নড হয়ে আছেন। মূল যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাহকের আস্থা যদি আপনি বলেন, তাহলে সেটাই হচ্ছে ব্যাংকের একমাত্র পুঁজি। সরকার বা বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকের লাইসেন্স দেন, তারা কি কি ব্যবসা পরিচালনা করতে পারবেন, কিভাবে করবেন এবং ব্যবস্থাপনাটা কিভাবে হবে। ফলে এই যে নীতিমালা, এই যে আইন, দেশে একটি ব্যাংক কোম্পানি আইনও আছে, সেটার প্রেক্ষিতে যে প্রতিষ্ঠান যেভাবে চলার কথা, এই প্রতিষ্ঠানগুলো বা ব্যাংকিং সেক্টরের মোস্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই নীতিমালাটার ব্যত্যয় ঘটিয়েছেন। ভেঙে যাওয়া যে পর্ষদ, যে ব্যাংকগুলোকে পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, এই ব্যাংকগুলো এখন কি ভূমিকা রাখছে এই গ্রাহকের আস্থা ফেরাতে, এবং তাদের যে আতঙ্কটা আছে, সে আতঙ্কটা আসলে দূর করার জন্য কি ভূমিকা রাখতে যাচ্ছে? ধন্যবাদ। যেই কয়টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, এগুলোর কিন্তু অধঃপতনের পরিমাণটা বেশি এবং এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি বলেই ব্যাংকিং খাতের উপর আস্থা আরও নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক এটা মনে করেছেন যে হ্যাঁ, একটা বিশেষজ্ঞভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ বোর্ড যদি এখানে স্থাপন করা যায়, তাহলে তারা নিরপেক্ষভাবে এই বিষয়গুলো দেখবেন, যে এই বিষয়টার কারণে মানুষের আস্থা ফেরত আসবে। গ্লোবাল ইসলামী ব্যাংক তো একটা নতুন পর্ষদ গঠন করা হয়েছে, এবং আপনি এই পর্ষদেরও মাননীয় চেয়ারম্যান নুরুল আমিন। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ব্যাংক থেকে আসলে কত টাকা নামে এবং বেনামে এটা বের করা হয়েছে, মানে ঋণ দেওয়া হয়েছে, এবং এটা কি এক ব্যক্তি বা দুই ব্যক্তির জন্য এটা কত % পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে, যেটা আসলে আর আসা সম্ভব নয়? সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্বে এবং বিদেশি অডিটর দিয়ে একটা ফরেন্সিক অডিট এখানে করা হচ্ছে, সেটা চলমান। এটা হয়তো আরও 1-1.5-2 মাস লাগবে। আর আপনি পার্টিকুলারলি গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রসঙ্গ যখন আনলেন, এইটা তুলনামূলকভাবে অন্য অনেকগুলো ব্যাংকের থেকে, যা একটি গোষ্ঠীর ব্যাংক বলে পরিচিত। দেখুন, ব্যাংকের নাম হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, কিন্তু এর একটা নিক নেম বা ব্র্যান্ড নেম হয়ে গেছে অন্যরকম। তাতে বোঝা যাচ্ছে ওনাদের এখানে ছোবলটা অনেক বেশি ছিল, এবং এই ব্যাংকের সাইজের প্রায় 80% ঋণ ওই একটা গোষ্ঠী, গ্রুপ বা তাদের ক্রণীদের হাতে চলে গেছে। তো ফলে হচ্ছে, আমি যেটা বলবো যে এটা ফেরত আসবে না, এই কথাটা আমি এখনও বলতে পারছি না। আমরা চেষ্টা করছি কিভাবে এই লোনগুলোকে এই ভালোর দিকে আনার জন্য একটা চেষ্টা করা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। আমাদের সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কিছু দেন দরবার হচ্ছে। সেন্ট্রাল ব্যাংকে বাইপাস করে কিন্তু কোনো কাজ হয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক এখন এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তখন কি ভূমিকা রাখা দরকার ছিল না? আপনি তো খবরের পিছনের খবরে আসছেন। ব্যাংকের জন্য খবর হলো সংখ্যা, ব্যালেন্স শিট, লাভ ক্ষতি, অ্যাকাউন্টস। আপনি এখন যে খবরটা বলেন, এটা হচ্ছে কালচারের ব্যাপার, এটা হচ্ছে গভর্নেন্সের ইস্যু, এটা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে ব্যবস্থাপনার যে ক্যাপাবিলিটি, এবং সেটা কোন দিকে প্রবাহিত করবে, যে ডিরেকশন বললাম, ওটা কোন দিকে প্রবাহিত করবে, ওই সুযোগটা ওনারা নিশ্চয়ই ওই আমলে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পান, সেটা প্রভাবশালীদের পক্ষ থেকে পান, সেটা অন্য কোনো কনসিডারেশনে হয়ে থাকে। ফলে ওই যে নিয়ম মানা হয় নাই, যে কথাটা আমি বলেছি, ডিউ ডিলিজেন্স হয় নাই, যেভাবে একটি ব্যাংক চলে সেটা পরিপালন সম্পূর্ণরূপে হয় নাই বলে এইটার পিছনে যে শক্তিগুলো, সেটা রাজনীতি হতে পারে, প্রভাবশালী হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু এর উপরে ভর করেছে বলেই ওই সময় সেন্ট্রাল ব্যাংক
নিশ্চয়ই রেগুলেটর হিসেবে তার হয়তো প্রপার রোলটা প্লে করতে পারেন নাই। সার্বিকভাবে যেটা দেখা গেছে যে বেশিরভাগ দুর্ঘটনাগুলো হয়েছে ইসলামিক ধারার ব্যাংকগুলোতে, শরিয়া বেসড ব্যাংকগুলোতে। তা আপনি শরিয়া বেসড ব্যাংকের একটা দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই শরিয়া বেসড ব্যাংকগুলো যদি এখন আস্থাহীনতা হারায় যায় তাহলে অর্থনীতিতে এটা যে একটা বিরূপ প্রতিক্রিয়া সেটা তো অনেক বড়। আপনি এটাকে কিভাবে আসলে নিচ্ছেন? 83 সনে যখন দেশে প্রাইভেট ব্যাংক হয় তখন ইসলামী ব্যাংক তার মধ্যে একটি ব্যাংক ছিল, এবং সেই ব্যাংকটির সাইজ আমি আর বলতে চাই না, অনেক বড়, সব ব্যাংক থেকে বড়। তার মানে ওই ধারাতে কাজ করতে গিয়ে মানুষের আস্থা যেমন অর্জন করেছে, মানুষকে তেমন সার্ভিসও দিচ্ছে। শুধু তো টাকা আসলে হবে না, টাকা বিনিয়োগ করে সেটা লাভজনক করে প্রতিষ্ঠানকে বড় করতে হবে। এখন আপনি আসেন আদর্শিক দিকটাতে, ওটার সাকসেসটা অন্য কোম্পানিগুলোকে আইদার ইসলামী নামে নেওয়া অথবা কনভেনশনাল অনেক ব্যাংকে ইসলামে কনভার্ট করার জন্য যে প্রবণতাটা আসছে সেটা কিন্তু আদর্শিক ছিল কিনা আজকে প্রশ্নটা করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে আমি গ্রাহক হিসেবে আপনার ব্যাংকে আমি কেন আমি টাকা রাখবো এবং কেন আমি আস্থাটা অর্জন করব? আমি কি টাকাটা আবার ফেরত পাবো কিনা? কারণ বাংলাদেশ ব্যাংক তো এখন সাপোর্ট দিয়ে, লিকুইডিটি সাপোর্ট দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখেছে। সামনের দিনে হয়তো কোন টুলস ইউজ করবে বলা যাচ্ছে না। আমি এই কথাটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনি এটাই এখন সমস্যা, যে প্রশ্নটা আপনি এখন রাখলেন। আমি আপনাকে একটা কথা বলি, এই ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক লাইসেন্স দিয়েছে, এই ব্যাংকগুলো অনেকে কিন্তু পাবলিকলি লিস্টেড হয়েছেন, এখানকার স্টেক হোল্ডারের সঙ্গে কিন্তু অনেক বেড়ে গেছে। এই অবস্থা রোধ যখন করা যায় না, এই অবস্থাটা যখন রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসছে, তাহলে বুঝতে হবে এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা অথবা এটাকে কন্ট্রোল করার মেকানিজমগুলো তখনকার রাজনীতির আন্ডারে প্রপারলি করা হয় নাই। এখন ওটা যখন ওই যে বললাম উন্মোচিত হয়ে গেল, তখন কিন্তু একদিনে এগুলোর অবস্থাটা এরকম খারাপ হয়ে গেল। সেইটা সেন্ট্রাল ব্যাংক ফিরানোর জন্য এবং এই সরকারের বা এই সেন্ট্রাল ব্যাংক এটাকে বন্ধ হইতে না দেওয়া, আমানতকারীদের আমানত নষ্ট হইতে না দেওয়ার জন্য যে ব্যবস্থাপনাটা নিয়েছেন, এইটার সঙ্গেই আমরা কাজ করছি। এটা হলো ঘুরে দাঁড়ানোর জন্য, এটা হচ্ছে এই ব্যাংকগুলোকে রিভাইভ করার জন্য, এই ব্যাংকগুলোকে রিপেয়ার করার জন্য, মানে আইন কানুন বিচার আচার এগুলো করার জন্য, এবং এই ব্যাংকগুলোকে সামনের দিকে নিয়ে এসে আবার গ্রাহকের আস্থা ফিরে আনার জন্য। আমি আপনাকে একটা কথা বলি, গত 5 মাসে এই ব্যাংকগুলোর দরজা একদিনও বন্ধ হয় নাই। এই ব্যাংকগুলো গ্রাহকের প্রতিবাদ ফেস করেছে, কোনো কোনো জায়গায় হাতাহাতি হচ্ছে, এগুলো ব্যাংকগুলো ফেস করেছে। তাহলে ব্যাংকগুলো তার ঘুরে দাঁড়ানোর কাজটা প্রাথমিকভাবে যেটা করেছে সেটা হলো তারা এটা করছে। সেন্ট্রাল ব্যাংক এইখানেই বোর্ড বদল করে আপনি জানেন ক্যাশ সাপোর্ট দিয়েছে, যেটা অন্য সময়ে এই প্রয়োজনটা কখনো হয় নাই। ক্যাশ সাপোর্ট দেওয়ার 2-3টি কারণ আছে। একটি হচ্ছে সরকার বা সেন্ট্রাল ব্যাংক যে এর সঙ্গে আসেন এগুলোকে ফেরানোর জন্য, এটার একটা বড় প্রমাণ। দ্বিতীয় হচ্ছে বোর্ড পরিবর্তনটা তার একটি কার্যক্রমের অংশ। তৃতীয় হচ্ছে এই বোর্ড কি নির্দেশনা দিয়ে মানুষের সঙ্গে আচরণ করে, মানুষকে টাকা বুঝাই দিয়ে, প্রয়োজনীয় টাকা দিয়ে, সব টাকা নয়, আতঙ্ক হয়ে টাকা নেওয়া নয়, প্রয়োজনীয় টাকা দিয়ে যদি মানুষের চাহিদাটা পূরণ করা যায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে অসুখ বিসুখ থাকতে পারে, বিদেশ আছে, বিয়ে শাদী আছে, আরও অনেক ধরনের কাজ আছে যেগুলোর জন্য টাকা দরকার হয়। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক যে লিকুইডিটি সাপোর্টটা দিচ্ছে আপনাদেরকে, এই টাকাটাকে আমরা বেস্ট ইউজ হচ্ছে কিনা, এটা প্রপার ওয়েতে যাচ্ছে কিনা, মানে একদম মানে যে উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক দিচ্ছে এটাকে আস্থা ফেরানোর জন্য, ইকোনমিটা রিভাইভ করার জন্য, এবং আসলে আপনার কখনো ডিপোজিটারদের বা আমানতকারীদের টাকা ছাড়া তো কখনো কোনো কমার্শিয়াল ব্যাংক পরিচালনা করা সম্ভব না দীর্ঘদিন ধরে। কেন্দ্রীয় ব্যাংক তো ওই পর্যন্ত ওয়েট করতেছে, আর কতদিন অপেক্ষা করবে? একটা কথা আপনাকে বলি আমরা, সেটা হচ্ছে যে আস্থা খুবই মানে কি বলবো, এটা খুবই মানে দৃশ্যমান জিনিস নয়, কিন্তু কিছু দৃশ্যমান জিনিসের প্রেক্ষিতে আস্থাটা তৈরি হয়। আমরা যে বললাম আমরা অফিস খোলা আছে, আমানতকারীদের টাকা দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংক কিছু শর্ত দিয়েছেন, টাকাটা আমানতকারীদের জন্যই দেওয়া হচ্ছে। এবং সম্প্রতি জানেন আপনি, গভর্নর মহোদয় বলেছেন আমরা প্রয়োজনে টাকা ছাপাইয়ে আরও দেব, আমরা বন্ড ইস্যু করবো, আমানতকারীদের ক্ষতিগ্রস্ত হইতে দেব না। এই কথাটা কিন্তু পরিষ্কার ঘোষণা। 2-3 দিন আগে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন, হ্যাঁ এটা আমানতকারীদের আমরা স্বার্থ ক্ষুণ্ণ করব, আমরা ব্যাংকের সাইনবোর্ড দেখছি না, আমরা আমানতকারীদের স্বার্থ দেখছি।
এই কথাগুলো তো খুব পজিটিভ কথা। এইটা করার জন্য আমাদের যে দায়িত্বটা আসছে সেইটা আমরা ওই প্রয়োজনে মানুষ আসলে ওনাদের টাকা দিচ্ছি। এক শর্ত মানছি হচ্ছে এই টাকা দিয়ে খুব বড় ব্যবসা করা যাবে না, এই টাকা দিয়ে যে ব্যাংকের বেতন ভাতা এগুলো দেওয়া যাবে না, এই টাকা আইদার আপনি আমানতকারীদের দিবেন, আর যেখানে আমানতকারীদের ওই প্রয়োজন না হয় আমানত আনার জন্য আস্থা ফিরাবেন, ছোটোখাটো ব্যবসা করবেন। এর ব্যবসার উপর একটা রেস্ট্রিকশন আছে। টাইম ফ্রেমটা আমরা যদি সব কিছু পজিটিভ থাকে এবং সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে এই ব্যাকআপ সাপোর্টটা কন্টিনিউয়াসলি দেন, প্লাস ফরেন্সিক অডিটে যে রিপোর্টগুলো আসবে সেইগুলো যদি কার্যকর করার জন্য আমরা পদক্ষেপ নেই, তাহলে আমাদের মনে হচ্ছে যে এই বছরের মধ্যে একটা বিশাল পজিটিভ দেখব। তবে আপনাকে একটা কথা বলে রাখি, এখানে ডিপোজিট কিন্তু এখনো আসছে। মানুষ আস্থা হারাইলেও যে অফিস বা ব্যাংক যে আমানতকারী জিম্মাদার, এটার জন্য আমরা কিছু কিছু ডিপোজিট পাচ্ছি, ছোটোখাটো ব্যবসা করছি। জনাব নুরুল আমিন, আমি আসলে একটা কথা আমি আপনাকে বলবো, সেটা ব্যাংকগুলো সারা দেশ থেকেই ডিপোজিট সংগ্রহ করে, কিন্তু ঋণ প্রদান করে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট গোষ্ঠীকে। এটা আসলে অর্থনীতির জন্য কতটুকু ভয়াবহ আপনার কাছে মনে হয়? এটা অবশ্যই আমাদের নীতিমালারও কিছু ব্যাপার আছে। আমরা যেভাবে পরিচালনা করি, আমরা প্রফিট কোথায় গেলে ভালো হবে, ব্যাংকগুলোর মাথায় এটা ঢুকে আছে। প্রাইভেট ব্যাংকগুলো প্রফিট মোটিভটা ফার্স্ট কনসিডারেশন, রাইট। ফলে তারা গ্রামে গঞ্জে তারা বেশি শাখা করতে চায় না। তারপরে বাংলাদেশ ব্যাংক নিয়ম করলো শহরে একটা করলে গ্রামে দুইটা করতে হবে, 50-50। তারপরে এসএমইতে লোন দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, কৃষিতে লোন দেওয়ার জন্য টার্গেট দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু চলমান এবং করা হচ্ছে। তারপরেও আপনি 100 কোটি টাকার একটা ফাইল বা 50 কোটি টাকার একটা ফাইল হ্যান্ডেল করতে যেই সময় লাগে, হয়তো 1 কোটি টাকারটা বা 50 লাখেরটা করতেও অলমোস্ট সেম সময় লাগে। বরং নিচে ছোটদের ক্ষেত্রে বেশি কড়াকড়ি করা হয়, বেশি তদারকি করা হয়। বড়দের ক্ষেত্রে সেটা তাদের যে কোনো ফেস ভ্যালু ঠিক বলবো না, তাদের সব কিছু মিলেই যখন দেখে যে না দে আর ইন বিজনেস, তারা এই ক্ষেত্রে এইটা হয়তো বেশি দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের এখানে যে গতিধারাটা ছিল সেটা হচ্ছে ওই কয়েকটা ক্রনিক ক্যাপিটালিজম যে এটাকে বলা হয়, ও ঘুরে ফিরে ওরাই এখান থেকে এরা এখান থেকে ওরা ওখান থেকে এই কাজটা করেছে। এইটা ভাঙার জন্য আমরা কাজ করছি, আমি নিজে কাজ করছি। ফলে কার্যক্রমটাকে আমরা এখন ন্যায্যভাবে করার চেষ্টা করছি। গ্রাহকরা দেখছেন যে এদের আর কোনো নিজেদের কোনো এজেন্ডা নাই, এদের শুধুই ব্যাংকটাকে ঘুরে দাঁড়ানোর যে এজেন্ডা, এই বিশ্বাসটা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করছি। আজকে যদি আমার এই কথাগুলো আপনি প্রচার করেন, তাহলে এই কথাগুলো ইমপ্লিমেন্ট না করার জন্য আমারও তো দায় হয়ে যাবে। আমি খালি মানুষকে বুঝাবো আর আমার কোনো দায় থাকবে না, তা তো হয় না। আমরা সেই কাজটা করছি, এইটুকুই বলতে পারি আজকে অনুষ্ঠানে। জি নুরুল আমিন, শেয়ার বাজারে 36টা ব্যাংক অন্তর্ভুক্ত আছে। এর ভিতরে দেখা গেছে যে 19টা ব্যাংকের ক্যাশ ফ্লো মারাত্মকভাবে কমে গেছে, এবং আপনি যে ব্যাংকের প্রতিনিধিত্ব করছেন সেই ব্যাংকেরও ক্যাশ ফ্লো কমে গেছে। এটাকে আসলে কিভাবে সামনের দিকে আপনারা এটা উত্তরণ ঘটাবেন? ব্যাংক মানি ক্যাশ ফ্লো, ক্যাশ ইন মানে আমানতকারীরা যে কোনো কর্পোরেট ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান টাকা জমা দিবেন। ক্যাশ আউট মানে হচ্ছে আপনাকে লোন দেবেন, আপনি প্রফিট করবেন, ব্যবসা করবেন, করে এটা যে স্প্রেড মাঝামাঝি গ্যাপ, আপনি যা দিয়ে কিনবেন যা দিয়ে বিক্রি করবেন, এই গ্যাপটা দিয়ে আপনি ব্যাংকটা পরিচালনা করে প্রফিট টার্গেটে যাবেন। সোজাসুজি কথা, মানে লাভ বলি আর মুনাফা বলি আর যাই বলি, এন্ড অফ দি ডে এইটাই থাকে। কেন যে এইটা যে একটা প্রতিষ্ঠান করা হলো, সেই প্রতিষ্ঠানটা তো চ্যারিটি না বা কোনো ট্রাস্ট না, বা ইট ইজ এ কমার্শিয়াল ব্যাংক বলাই হচ্ছে। তো ফলে কমার্শিয়াল যেখানে বাণিজ্য, যেখানে সেখানে ব্যবসার সম্পর্ক, যেখানে সেখানে লাভের একটা সম্পর্ক আছে। ফলে এটা মূল একটা ইয়ে থাকতেই পারে। আমরা সিএসআর করি, অন্য কিছু করি, সেটা অন্য জিনিস, কিন্তু এটা যখন মুখ্য হয় তখন ওই প্রফিট করার চিন্তাটা থাকে। এবং এই প্রফিট করেছে বলে ব্যাংকগুলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকার মনে করছে এদেরকে পাবলিক লিস্ট করো, আরও বেশি মানুষ করুক, ইকুইটি করুক, তারা ভালো ব্যবসা করুক, ব্যবসা করে তাদেরকে প্রফিট একটা ডিভিডেন্ড দিতে পারে। আপনি দেখুন
বাধ্যতামূলকভাবেই যখন আপনি পাবলিক লিমিটেড কোম্পানি করেন তখন আপনাকে একদিন না একদিন শেয়ার মার্কেটে যেতে হয়। এটার কারণ কিন্তু ওইটা যে আপনি একা ব্যবসা করবেন, আপনার যারা ক্যাপিটাল দিয়েছেন হয়তো 500 কোটি 1000 কোটি, তারা শুধু বুক করবেন তা নয়, এটাকে আরও বেশি লোকের মধ্যে ছড়িয়ে দিলে তারা যেটা হবে, একটা ক্যাপিটাল মার্কেট ইজ অলসো মার্কেট, এটা তো মার্কেট, আমরা মানি মার্কেট, এটা ক্যাপিটাল মার্কেট, ফলে একটা ইন্টারাকশন এখানের মধ্যে আসেই। তো এই জন্য সুদে যারা টাকা হয়তো খাটাবে না, যারা ইন্টারেস্ট নেবে না, তারা ওই ব্যবসাটা করতে পারে যেটা থেকে সে ইনভেস্টমেন্ট বলবে এবং ইনভেস্টমেন্ট থেকে সে বছরে সে সেটা ডিভিডেন্ড পাবে। যদিও আজকাল ক্যাপিটাল মার্কেটের ব্যবসা হয়ে গেছে, ওটা ইনভেস্টমেন্টের পর্যায়ে নাই, তারপরেও এই মার্কেটটা একটা মার্কেট, এটা স্ট্রং হলে কিন্তু ব্যাংকের উপর চাপ কমে। কারণ এখন একমাত্র সোর্স অফ ক্যাপিটাল বলি, পুঁজি বলি, যত কিছু বলি ব্যাংক থেকে যাচ্ছে, কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে নিলে আপনাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হয় না, বছরের শেষে ব্যবসা করে প্রফিট দেবেন। তো ওই মার্কেটটা আরও ডেভেলপ হওয়ার জন্যই এই যে শেয়ার মার্কেট ছাড়া, এবং আমরা গ্রাহকের আস্থা ফেরানোর জন্য চেষ্টাটা এই জায়গায়। বাট এখানে একটা সংখ্যাগত দিক আছে, যতদিন আমি ডিভিডেন্ড দিতে পারবো না ততদিন আমার ওই ক্যাপিটাল মার্কেটে যে গ্রাহক বা আমার লিস্টেড যারা শেয়ার হোল্ডার তারা একটু সাফার করবে না কিছু। জি, আপনার ব্যাংকে এখন ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য কি কোনো নতুন প্রোডাক্ট চালু করতে যাচ্ছেন না করেছেন? ব্যাংকটা তো ধরেন আজ থেকে 12-13 বছর অলরেডি হয়ে গেছে, অনেকগুলো প্রোডাক্ট আসছে, আমরা ওই প্রোডাক্টগুলোর মান যাচাই বাছাই করছি, কোনটা ভালো চলছে, কোন এলাকায় কোনটা ভালো, কোন জনগোষ্ঠীর জন্য কোনটা ভালো, আমরা এই মূল্যায়নগুলো করছি। এখনও আমরা যে এই সময়টা আসছি, আমাদের মূল মানে কাজে আমরা যেটা নিয়ে সামনের দিকে আগাবো সেটা হচ্ছে ওই ফরেন্সিক অডিটের রিপোর্ট। ওই রিপোর্টে আমাদের কি ড্যামেজ, ওই ড্যামেজটা রিপেয়ার করার জন্য আমরা কোন দিকে যাব, ওই কাজটা করছি। আমরা এখন প্ল্যাটফর্মটা রেডি করছি, মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছি, আমরা কস্ট কন্ট্রোলের চেষ্টা করছি, আমরা ম্যান পাওয়ারকে রেশনালাইজ করার চেষ্টা করছি যে কিভাবে করলে আরও প্রোডাক্টিভ আমরা রেজাল্ট পাবো, ওই কাজগুলো করছি। ফলে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা ওই কাজটাই এখন হচ্ছে। এটার স্পিড এখন হয়তো আমরা আস্তে হাঁটছি, তারপর জোরে হাঁটবো, স্পিড হবে ওই রিপোর্টের পরে আগামী 1-2 মাসের মধ্যে। এবং এই বছরটা আমাদের টার্গেট যে আমরা একটা পর্যায়ে যাব, এটা ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা করব। এখন সার্বিক দিকে বিবেচনা করে যেটা মনে হয় যে ব্যাংক সেক্টরের যে আস্থা ফেরানোর জন্য, শুধু আপনার ব্যাংক না, টোটাল ব্যাংক সেক্টরের যে আস্থা ফেরানোর জন্য আমাদের কি করণীয় উচিত? আমাদের সমসাময়িক যারা এই কাজগুলো করছেন তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আমরা করছি। আমরা চাইব আমাদের যে উদ্দেশ্যে আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক দিয়েছেন সেই উদ্দেশ্যটা সেন্ট্রাল ব্যাংকেরও সফল হওয়া দরকার, আর এই প্রতিষ্ঠানটার মঙ্গলের জন্য আমাদের যে নিঃস্বার্থভাবে যা করা দরকার আমরা সেই কাজটাই করছি। আপনাদের যদি আস্থা থাকে, আমরা যেইটুকু বুঝি বা যেই কারণে আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে, আমি আমানতকারীদের উদ্দেশ্যে বলছি যে সেই কারণটা যেন আমরা ফুলফিল করতে পারি। দুঃসময়ে সহযোগিতা করতে হয়। দেশে ভূমিকম্প, বন্যা, খরা হলে কিন্তু যারা সবাই এফেক্টেড হন একটু ধৈর্যও ধরতে হয়। আমরা বলবো যে যেহেতু সরকার চাচ্ছেন এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর, সেটার সঙ্গে আপনি একটু সামিল হন, প্রয়োজনের বাইরে আতঙ্কিত হয়ে টাকা না নেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিনীত অনুরোধ করব। জি, ধন্যবাদ নুরুল আমিন আপনাকে। সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। গ্রাহকের আস্থার উপরেই ডিপেন্ড করতেছে ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ, ব্যাংকিং সেক্টরের সফলতা। এই নিয়ে আজকে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে, এই আস্থা নিয়েই আমরা চলবো। ধন্যবাদ।